পাহাড়ে আবারও প্রত্যাবর্তন, একের পর এক সাফল্য তিপ্রামথার, জয়ের ধারা অব্যাহত রাখলো আজ তিপ্রামথা পার্টি। অন্যদিকে বিজেপির যেন এক বড় সড় ধাক্কা, স্পষ্টত ইঙ্গিত। তবে তার মধ্যে বলতে পারি যে রাজনৈতিক রাজ্য রাজনীতিতে একই তবে একটা পরিবর্তনের ইঙ্গিত। 2028 সালের নির্বাচনের আগে এডিসি নির্বাচন কি এবার সেই সেমিফাইনাল? একাধিক প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে আজকের এই এডিসি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। সেই উত্তর আমরা খুঁজবো আজকের বিশেষ টক শোতে। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত এবং আজকের এই টক শোতে আমি রয়েছে শতাব্দী এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়ে গেছেন ডক্টর সঞ্জয় রায়, শিক্ষাবিদ, এবং একই সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ টক শোতে এবং আলোচনা তো আমরা অবশ্যই করব। তার মধ্যে ফলাফলগুলো আজকে সন্ধ্যার যে আপডেট উঠে এসেছে সেটা আপনাদের জন্য জানিয়ে রাখি। আজকে তিপ্রামথার 24 আসনে জয় জয়কার, অন্যদিকে বিজেপির হতাশাজনক আর মাত্র 4 আসনে সীমাবদ্ধ থাকতে হয়েছে বিজেপিকে। এই 24 আসনের একবার নজর রাখি যে 1 দামছড়া জম্পুই কেন্দ্রে ভবরঞ্জন রিয়াং তিপ্রামথা থেকে জয়ী হয়েছেন, অন্যদিকে 4 করমছড়া আসনে রিতেশ ত্রিপুরা, 6 মনু ছৈলেংটা আসনে হলিউড চাকমা, 7 দামছড়া কোচছড়া আসনে বীরেন্দ্র দেববর্মা, 8 গঙ্গানগর গন্ডাছড়া আসনে খত্রজয় রিয়াং, 9 হালাহালি আসারামবাড়ি আসনে প্রস্মিত দেববর্মা, 10 কুলাই চাম্পাহাওর আসনে রাজেশ্বর দেববর্মা, 11 মহারানীপুর তেলিয়ামুড়া আসনে উৎপল দেববর্মা, 12 রামচন্দ্র ঘাট আসনে জেমস দেববর্মা এবং 13 সিমনা তমাকারী আসনে রবীন্দ্র দেববর্মা। এছাড়া 14 বোজ্জংনগর ওয়াকিনগর আসনে রুনিয়াল দেববর্মা, পাশাপাশি 15 জিরানিয়া আসনে জগদীশ দেববর্মা, 16 মান্দাইনগর পুলিনপুর আসনে জিতেন্দ্র দেববর্মা, 17 পেকুয়ারজলা জন্মেজয় আসনে গীতা দেববর্মা, 18 টাকারজলা জম্পুইজলা আসনে সুরজ দেববর্মা, 19 আমতলী গোলাঘাটি আসনে বুদ্ধ কুমার দেববর্মা, 20 কিল্লা বাগমা আসনে পূর্ণচন্দ্র জমাতিয়া, 21 মহারানী চিলাগাং আসনে চন্দ্রকুমার জমাতিয়া, 22 কাঠালিয়া মির্জা রাজাপুর আসনে ডেভিড মুরাসিং, আর 23 অম্পিনগর আসনে কমল কলই, 24 রায়মাবিলি আসনে ধনঞ্জয় ত্রিপুরা, 25 নতুন বাজার মালবাসা আসনে সুজয় উচই, 26 বীরচন্দ্রনগর কলসি আসনে কেনারাম রিয়াং এবং 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলি আসনে দেবজিৎ ত্রিপুরা জয়ী হয়েছেন। তিপ্রামথার এই 24 জন প্রার্থী আজকে দখল করেছেন তাদের 24টি আসন। অন্যদিকে বিজেপির কথা যদি বলি, মাত্র 4টি আসনে সীমাবদ্ধ থাকতে হয়েছে। নজর রাখি সে বিজেপির 4 আসনের দিকে। 2 মাছমারা কেন্দ্রে মঞ্জু রানী সরকার, 3 দশদয়া কাঞ্চনপুর আসনে শৈলেন্দ্র নাথ, 5 ছামানু আসনে এসমল জয় ত্রিপুরা এবং 28 শিলাছড়ি মনু বনকুল আসনে কংচং মগ জয়ী হয়েছেন। এবার আমরা আসছি আলোচনায় যে এই পাহাড়ের জয় আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোন মোড় নেবে। শুরুতেই আমি ডক্টর সঞ্জয় রায়ের কাছে যাচ্ছি। সঞ্জয় বাবু, এবারের এডিসি নির্বাচনে তিপ্রামথা 24 আসনের জয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? শুধুই কি রাজনৈতিক সাফল্য নাকি একটা বৃহত্তর রাজনৈতিক বার্তা? নমস্কার। বেসিক্যালি আজকে তো রেজাল্টটা বেরোলো, সংখ্যা তো 24, আর আগে যেটা ছিল 19 নয়। তো সেদিক থেকে যদি আমরা সংখ্যার দিক থেকে লক্ষ্য করি তাহলে তো নিশ্চয়ই এটা যারা ক্ষমতায় এসছে প্রত্যাবর্তন ওদের পক্ষেই ভোট, ঠিক আছে। এবং যে পরিমাণে ভোট পড়েছিল প্রায় 85% কাছাকাছি। তো এটাও মোটামুটি বেসিক্যালি যে সমস্ত মানে রাজনৈতিক যে পরিস্থিতি আমরা ভোটের আগে লক্ষ্য করেছি এবং ভোটের দিন যে অবস্থা আমরা লক্ষ্য করেছি দেখেছি, সেইগুলোর দিকে বিচার করলে দেখবো যে 85% ভোট, সেটা মনে হয়েছিল বেসিক্যালি এই ভোটটা কিছু বার্তা নিয়ে আসার চেষ্টা করছে। আচ্ছা, এখন যে ভোট যেগুলো ভোট পার্সেন্টেজ যেটা আমি দেখলাম, যে আপনি যে 24টা দলের কথা 24 জন ক্যান্ডিডেট জিতলো, তো তার মধ্যে কিছু কিছু মানে হয়তো বিজেপি হয়তো 5টা সিট হারিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার স্ট্রাইকিং যে ব্যাপারটা, আমি কয়েকটা সিটের সবগুলো তো পর্যালোচনা করিনি, তো কয়েকটা সিট দেখছিলাম রেজাল্টে, যে বেসিক্যালি ধরুন না ওই রামচন্দ্রঘাট, কুলাই বা সিমনা তমাকারি ইত্যাদি অঞ্চলে বা এদিকে পেকুয়ারজলা, গোলাঘাটি ইত্যাদি যে কয়েকটা কনস্টিটিউয়েন্সি দেখছিলাম, মানে ভোটটা একদম মানে কি বলছেন সলিড এক সাইডেই ভোট পড়েছে। 80%, 82%, 65%, 70%, মানে 80% ভোট পড়েছে
ক্যান্ডিডেট মানে টিএমপির পক্ষে। তো কম্পারেটিভলি তো বেসিক্যালি এটা তো দেখা যাচ্ছে মানে কি 85% যেটা ভোট পড়েছিল সেটা বেসিক্যালি ওটা একতরফা ভোটই ছিল। একতরফা ভোটই মানে বেসিক্যালি যে যারা নাকি ভোট দিতে এসেছেন মানে ওরা একটা পজিটিভ একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েই এসেছেন যে উই শ্যাল ভোট ফর আওয়ার কজেস, ঠিক আছে, ওনারা যেটা বলতে চাচ্ছেন টিএমপি ত্রিপুরা মাতা পার্টি। সুতরাং এটা আগামী দিনে কি বার্তা দেয় এটা দেখুন, 26 থেকে 28 রাজনীতির রং প্রচুর পাল্টায়, গিরগিটির মতো পাল্টায়। এটা কয়দিন পরে কি হবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ কি যারা লড়েছে সেখানে পাহাড়ে হয়তো আমি আশা করেছিলাম এবার হয়তো যে নির্বাচনে যে 85% ভোট পড়েছে, আমার ব্যক্তিগত একটা ধারণা ছিল যে হয়তো এবার পাইটা একটু ডাইভার্সিফাই হবে, সব দলই হয়তো কিছু 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 করে একটা ভোট পাবে। সেখানে হয়তো আমরা আশা করেছিলাম যে অন্তত তিনমুখী কন্টেস্ট হবে, কিন্তু এখানে লক্ষ্য করা যে গিয়েছে যে বেশি পাইয়ের যে একটা বিশাল অংশের পাইটাই মোটামুটি ভাবে ত্রিপুরা মাতা পার্টির দিকেই ঝুঁকে আছে বিশাল পরিমাণে। মোর দেন 50% ভোট শেয়ার যখন নাকি আসবে তখন দেখা যাবে, কারণ কি যে কয়েকটা সিটের কথা আমি বললাম এগুলোকে যদি সবগুলো একসঙ্গে মিলিয়ে নিই তাই মনে হচ্ছে। তো আগামী দিনে কি বার্তা হবে দেখুন, যখন নাকি ভোট বিভিন্ন মানে জায়গায় বিভিন্ন ধরনের অ্যাসেম্বলির ক্ষেত্রে যে সমস্ত ইস্যুতে ভোট হয়, পার্লামেন্টারির ক্ষেত্রে যে সমস্ত ভোট হয়, বা এডিসি নির্বাচনের ক্ষেত্রে ভোটের কিন্তু প্রেক্ষাপট এবং ইস্যুগুলোও কিন্তু আলাদা থাকে, ঠিক আছে। সুতরাং আগামী দিনে হয়তো মানে মানে নিঃসন্দেহে যারা নাকি ক্ষমতায় মানে এডিসির ক্ষমতায় যারা এসছেন ওরা দে উড গেইন সামথিং, তাদের জন্য একটা নিশ্চয়ই প্লাস পয়েন্ট, ঠিক আছে। কিন্তু আগামী দিনে কি বার্তা নিয়ে আসবে সেটা এক্ষুনি সেটা সময়ের অপেক্ষা, অর্থাৎ রাজনীতির রং কিন্তু বদলাতে থাকে। এবার অরিন্দম বাবুর কাছে যাব। এই যে মানে 24/4 সীমাবদ্ধতা পরিসংখ্যান, ত্রিপুরা মাথার এই যে ফলাফল সেটা কি মনে করছেন রিজিওনাল অ্যাসারশন বা স্বশাসনের দাবির শক্তিশালী প্রতিফলন? স্বশাসনের প্রশ্নটা পরে আসি। আমি কোট আনকোট নাম নিচ্ছি না, কোট আনকোট একজন এই রাজ্যের প্রাজ্ঞ রাজনীতিবিদ একটা কথা বলেছেন আজকে প্রতিক্রিয়া দেওয়ার সময়, যে যেখানে আবেগ কাজ করেছে, আবেগ বা ইমোশন কাজ করেছে সেখানে ত্রিপুরা মাথা জয়ী হয়েছে, আর যেখানে উন্নয়ন কাজ করেছে সেখানে বিজেপির জয়লাভ করেছে। তো ব্যাপারটা আজকে যেটা দাঁড়িয়েছে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এবারের এই এডিসি ইলেকশনের ভোটটা যেটা আমরা দেখছি যে বিজেপি ন্যূনতম 4টে সিট হারিয়েছে, উল্টো দিকে মথা 4টে সিট গেইন করেছে, ইফ আই এম নট রং। সাবজেক্ট টু দ্য ফ্যাক্ট যে আমি এখনো কোন সিটে কত ভোটের মার্জিনে কে জিতেছে সেটা আমার কাছে এখনো স্ট্যাটিস্টিক্সটা নেই। আদারওয়াইজ একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা যে বিজেপি যতগুলো সিট মানে সরি মথা যতগুলো সিট পেয়েছে সবকটাই হচ্ছে আদিবাসী অধ্যুষিত বা জনজাতি অংশের মানুষ অধ্যুষিত সিট, অর্থাৎ সেখানে আবেগ বা আনুগত্যের একটা জায়গা রয়েছে। প্রাথমিকভাবে আমি ডক্টর সঞ্জয় বাবুর সঙ্গে আমি ওই জায়গাতেই বলছি যে প্রাথমিক যে জায়গাটা প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ প্রশ্নে আমার যেটা মনে হয়েছে যে আনুগত্য বা আবেগ মথার এই সুইপিং মেজরিটি পেছনে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। ঠিক উল্টো দিকে আমার মনে হয়েছে যে বিজেপি যে 4টে সিট জিতেছে বা জয়ী হয়েছে সেই সিটগুলোতে একটা সাইজেবল অ্যামাউন্ট, সাবজেক্ট টু কারেকশন, সাইজেবল অ্যামাউন্ট অফ ভোটার্স হচ্ছে বাঙালি। তো আমার মনে হয় এখানে আরেকটা অন্য একটা বিষয় ভোটারদের মনে কাজ করেছে, এবং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এইটা যদি সত্যি হয়, এটা আমার প্রাথমিক ধারণা, এইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যের আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে একটা অন্যরকম বার্তা নিয়ে আসবে, which maybe আমাদের রাজ্যের যে একটা ঐক্যের বার্তা, ঐক্যের বাতাবরণ রয়েছে, জনজাতি, জাতি,
এবং অন্যান্য অংশের মানুষের যে একটা মেলবন্ধনের যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কোথাও বিঘ্নিত হতে পারে। ফ্যাক্ট যে মথার যিনি সুপ্রিমো, উনি আজকে এবং আগে গত দিনও আবেদন করেছেন যে কোনো রকম কোনো সাম্প্রদায়িক প্রশ্ন না, শুধু কোনো ধরনের কোনো ভায়োলেন্স যাতে না হয়, কারণ যাতে কোনো রকম ক্ষতি সাধিত না হয়। কে জিতলো কে হারলো সেটা বড় নয়, রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে কেউ জিততেও পারে, আগামীকালকে কেউ হারতেও পারে। দ্যাট ইজ এ গুড মেসেজ হুইচ হি হ্যাজ ট্রাইড টু গিভ, বাট দ্য পোলারাইজেশন অফ ভোট যেভাবে হয়েছে, তাতে করে একটা আশঙ্কার জায়গা তৈরি হয় যে রাজ্য রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। কারণ ভোটের আগে একটা পরিস্থিতি ছিল যে মানে বিগত কিছুদিন আগ পর্যন্ত প্রায় বিলুপ্ত, প্রায় সিপিআইএম বা বামেরা পাহাড়ে বোধহয় জমি মানে গেইন করছে, কিন্তু ভোটের ফলাফলের কিন্তু মনে হচ্ছে ঠিক তা নয়। রাদার কংগ্রেস কিছুটা বোধহয় আগের তুলনায় গত 21 ভোটের তুলনায় কিছুটা ভোট বাড়াতে পেরেছে, কিন্তু সিপিআইএম, তথাকথিত সিপিআইএম এর কিন্তু ভোটের পার্সেন্টেজটা বা মোট সংখ্যাটা বোধহয় কিছুটা হ্রাস পেয়েছে। তো কাজেই এখানে এই এডিসির ভোটের যে চিত্র, সেই চিত্র অনুযায়ী যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের আগামী দিনের ত্রিপুরা রাজ্যের রাজনীতিটার একটা গতি প্রকৃতি নির্ণয় হয়ে যাচ্ছে। এই নির্ণয়টা কি রাজ্যের জন্য পজিটিভ হবে কি কোন রকম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেটা আগামী দিনই বলবে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে আমরা সেটা বুঝতে পারবো। আদারওয়াইজ এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এই মুহূর্ত অবধি, তাতে করে উপজাতিদের মধ্যে রাজার যে একটা প্রভাব বা রাজার প্রতি যে একটা আনুগত্য ভালোবাসা, এই জায়গাটা মনে হয় প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়েছে। এবং এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করেছে বলে, কারণ নির্বাচনী প্রচারের সময় সব পক্ষই নানান কথা বলেছেন এবং এডিসিতে দুর্নীতি একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এডিসি নির্বাচনের সময়। মানে মথা ব্যতীত বাকি সবাই এই বিষয়টাতে বারবার হাত করার চেষ্টা করেছে, আর মথা বোঝানোর চেষ্টা করেছে যে না, আমাদেরকে ঠিকঠাক ফান্ড দেওয়া হয়নি। তো কাজে এই দুর্নীতির প্রসঙ্গটা আমার মনে হয় এডিসি এবারে 2026-এর নির্বাচনের পরে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দুর্নীতির প্রসঙ্গটা বোধহয় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। রাদার একটা আনুগত্যের যে পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে, বিশেষ করে উপজাতি এলাকায় বা জনজাতীয় অঞ্চলে, সেটা মনে হয় আরেকটু দৃঢ় শিকড় পেয়েছে। আজকের এই ফলাফলের পর এক প্রকার কিন্তু তিপ্রা মাথার যারা কর্মী সমর্থকরা ছিলেন, তারা বিভিন্ন জায়গাতে জমায়েত হয়েছেন এবং তারা রীতিমতো উচ্ছ্বাস দেখাতে শুরু করেছেন। কেউ বা আবির রঙে রাঙিয়েছেন, কেউ বা রীতিমতো তাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগানে মুখরিত হয়েছে। কিছুটা ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের জন্য। আপনারা দেখলেন সেই জয়ের উচ্ছ্বাস এবং রীতিমতো কর্মী সমর্থকদের মধ্যে এদিন লক্ষ্য করা গেছে। একদিকে তাদের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং তিপ্রা মথার একটা বিরাট জয়। এবার আসছি আমি সঞ্জয় বাবুর কাছে। বরাবরই আমরা লক্ষ্য করে থাকি কিংবা শুনে থাকি যে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বলে থাকেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা, এবং একাধিক সময় আমরা এও শুনেছি। এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কি মনে হচ্ছে এই জয়ের মাধ্যমে কতটা জনসমর্থন পেয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু? দেখুন, ত্রিপুরাল্যান্ড ইস্যু তো এটা যেটা গতবারও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ঠিক আছে। যখনই ত্রিপুরা রাজ্যে বেসিক্যালি যে রিজনাল পলিটিক্যাল পার্টি, যারা ট্রাইবাল যে রিজনাল পলিটিক্যাল পার্টি আছে, তারা কিন্তু ওই জায়গাটাতেই মোটামুটি ভাবে আছে, ঠিক আছে। ওদের হয়তো এটাকে কাউন্টার করবার জন্যই কিন্তু আমরা দেখেছিলাম যে টিটিএডিসি ফরমেশন হয়েছিল। আমি ওনার সঙ্গে মানে একমত যে টিটিএডিসি যখন নাকি করা হয়েছে, আমি এটা কথা বলছি কারণ কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রশ্ন কেন আসছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আসছে কারণ কি অধিক মানে ক্ষমতার জন্য বা ওদের পার্টিকুলারলি ট্রাইবাল সংহিতা বা আইডেন্টিটি সেটাকে বজায় রাখার জন্য, বা ওনাদের একটা দীর্ঘদিনের একটা দাবি।
কিন্তু টিটিডিসি এটার মধ্যেই যে মানে টিটিডিসি এলাকাটার মধ্যে থেকে এই যে আলাদা রাজ্য কিভাবে করা যাবে তার অনেক রকমের সমস্যা আছে। গত আমরা যখন নাকি 23-এর নির্বাচনের সময় দেখেছি ইট বিকেম এন ইস্যু, ঠিক আছে। তো ফিজিক্যালি বেসিক্যালি যে ত্রিপুরা রাজ্যের মতো জায়গা যেখানে নাকি আপনার পপুলেশন যদি 23-এর আগে 18তেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রশ্ন এসেছে, আইপিএফটি প্রশ্নটা তুলেছিল, এটা নিয়ে প্রচুর ত্রিপুরাল্যান্ড ছিল পরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড 23-এ এসেছে। তো এখন ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় বেসিক্যালি স্টেট উইদিন স্টেট, ঠিক আছে, আরেকটা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করা, দেখ সেখানে নিয়ে অনেক প্রসেস আলোচনা হয়েছে। নিশ্চয়ই যারা নাকি ত্রিপুরাল্যান্ডে যারা নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে যারা কথাবার্তা বলে ওনারা তো ওনাদের বক্তব্য রাখবেনই, কিন্তু বেসিক্যালি ইমপ্লিমেন্টেশনে ওরা এভরি পলিটিক্যাল পার্টি হ্যাজ এ রাইট, ঠিক আছে, হয়তো ওনাদের বক্তব্য কারো রাখতেই পারে, কারণ ভারতবর্ষ মতো দেশে সেখানে নাকি সংবিধান যেহেতু সবাইকে ফ্রিডম অফ এক্সপ্রেশন দিয়েছে। এখন বেসিক্যালি ত্রিপুরার মধ্যে আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবার যেটা মুশকিল হলো সেটা হলো এখানকার যে পপুলেশনটা যে নাকি ডিস্ট্রিবিউটেড বা লোকেশনটা যে যেরকম আছে, এর মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করা যেটা উনি আমার ত্রিপুরা মতো সুপ্রিমো যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখছেন, বেসিক্যালি মানে মার্জিং সাম পার্ট অফ আদার স্টেটস ইন ইন্ডিয়া অথবা ভারতবর্ষের বাইরেও কিছু জায়গা নিয়ে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন উনি বিভিন্ন উনার মানে আমাদের আদিবাসী ভাই বোনদেরকে দেখাচ্ছেন বা বলছেন, ফিজিক্যালি মানে বেসিক্যালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাপেন, আমার পার্সোনালি যা মনে হয়। এখন টিটিএডিসি যেটা হয়েছে, যেটা আমি ওনার কথা সুর ধরে একটা কথা বলছি, যেটা বেসিক্যালি টিটিএডিসি করা হয়েছিল ট্রাইবেলদের জন্য সাহিত্য শাসন দেওয়ার জন্য, ওদের উন্নয়নের জন্য, যাতে উন্নয়নটা আরো ত্বরান্বিত করা যায়, যেন শেষ যে ব্যক্তিটা আছেন ওনাকেও যাতে উন্নয়নে আনা যায়। কিন্তু এটার সঙ্গে কিন্তু আরেকটা বড় ব্যাপার ছিল, সেটা হলো যে এই যে রাজ্যের যে পপুলেশন যে ডিনামিক্স যেটা আছে, কম্পোজিশন যেটা আছে, সেখানে 70-30 পপুলেশন বা 32% এই 68% বা 69% পপুলেশনের মধ্যে যে একটা সম্প্রীতির মেল বন্ধন, এটাও কিন্তু একটা উদ্দেশ্য ছিল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আমি মানে অত্যন্ত মানে আমার কাছে মনে হচ্ছে যে উইথ দ্য পেসেজ অফ টাইম, সময় যত যাচ্ছে, আমার মনে হয় এই যে জায়গাটা আছে, এই মানে বিশ্বাস যেটা আছে, এই যে জাতি উপজাতির মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন, আমার মনে হয় সেটা মনে হয় একটা প্রশ্ন জায়গায় চলে এসেছে, ঠিক আছে। আমার মনে হয় এবার যারা নাকি নতুন ক্ষমতায় আসবেন, দে শুড ওয়ার্ক অন দিস ইস্যু। হ্যাঁ, কারণ কি দেখুন এখন এইবার যে ভোটটা হয়েছে, এটা কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্যই চাওয়া, না অন্য কিছু চাওয়া, না মহারাজার প্রতি ভোট, উনি যেটা বলছেন আনুগত্যের ভোট, আনুগত্য কি ট্রাইবাল সেন্টিমেন্টের প্রতি, না মহারাজার প্রতি, আই ডোন্ট নো। তবে যাই হোক, তো ভোটটা তো একটা জায়গায় পড়ে, যেমন ভোটটা যদি কনসেন্ট্রেটেড হয়, উনি হয়তো বলছিলেন, আমি কয়েকটা সিটের কথা আমি বলছি, যেমন যেখানে নাকি প্রচুর ভোট একসঙ্গে পড়েছে, যেমন দামছড়া, ডেমছড়া 7 নাম্বার বলুন, 9, হালাহালি 64%, কুলাই 69%, মহারানীপুর বোধহয় তেলিয়ামুড়া 73%, রামচন্দ্রঘাট 82%, সিমনা তোমাকারি 80%, ভোজ্জংনগর 80%, জিরানিয়া 80%, মান্দাই 80%, পেকুয়ারজোলা যেটা আছে 88%, ঠিক আছে, আমতলি গোলাঘাটি 85%। তার মানে কি, মানে বেসিক্যালি এই সমস্ত জায়গায় যারা নাকি বিজেপি যে কন্টেস্ট করেছে ওনারা কিন্তু পিকচারে নেই, ছবিতে নাই, ঠিক আছে। এবং বিজেপি গতবার যে ভোট পেয়েছিল 19%, ঠিক আছে, এখন যদি লাস্ট পর্যন্ত গিয়ে হয়তো ওনাদের হয়তো ওই কাছাকাছি থাকবে। যে সমস্ত যে কয়েকটা জায়গায় আপনার জিতেছে সিপিএম, বিজেপি জিতেছে, ওইখানে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন সেখানে বেসিক্যালি প্রেজেন্স অফ সিপিএম ওয়াজ অলসো দেয়ার, ঠিক আছে। কিন্তু যেখানে নাকি দেখা গিয়েছে একতরফা ভাবে ভোট পেয়েছে, সেখানে কিন্তু যেটা নাকি মার্জিনাল চিন্তার কথা, সেখানে অন্য পার্টিগুলোরই এক্সিস্টেন্স কম। অ্যাজ ফর এক্সাম্পল আপনি লক্ষ্য করে দেখুন, পেকুয়ার জেলাতে সিপিএম ভোট পেয়েছে মাত্র 2%। দিস ইজ এই সিপিএম এর কিন্তু এক সময় কিন্তু ত্রিপুরা রাজ্যে মানে তাদের গড় ছিল, এবং তারা সারা ত্রিপুরা রাজ্যে তাদের
প্রতিপত্তি ছিল। ছিল তো দিস ইজ নট এ গুড সাইন। আমি বলছি এটা গুড সাইন, কারণ কি এটা কদিন আগে আপনাদের এখানে ভ্যানগার্ড চ্যানেলে বলছিলাম যে এটা ত্রিপুরা রাজ্যের, আমি মানে ত্রিপুরা রাজ্যের আর কি একটা ব্যাপার হলো, ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন দল বৃহত্তম দল ছিল, কখনো কংগ্রেস কখনো বিজেপি, কিন্তু আমাদের এই পাহাড়ে দেখা গিয়েছে, ত্রিপুরা রাজ্যের পাহাড়ে এই যে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হয়, দে ক্যানট বেসিক্যালি, তারা সেখানে কিন্তু মানে জয়ী হতে পারছে না বা তারা কিন্তু ইমপ্রেস করতে পারছে না। সেটা এখন সমস্যাটা কি বড় দলের না আমাদের পাহাড়ি ভাই বোনেদের? ঠিক আছে, দেন এটাও কিন্তু একটা আমরা এখন মাঝে মাঝে বলি, কারণ কি উন্নয়নের নিরিখে ভোট হলে, যেটা উনি বলছিলেন বিজেপির যেটা উন্নয়নের নিরিখে, তার মানে কি উন্নয়নের কার্ডটা কিছু জায়গায় খেয়েছে কিছু জায়গায় খায়নি, তার মানে ওনার কথা অনুযায়ী মিক্সড জায়গাতে উন্নয়নটা খেয়েছে, তার মানে এটা পরিষ্কার যে পাহাড়ে উন্নয়নের কার্ড চলে না। পাহাড়ে উন্নয়নের কার্ড চলে না, কারণ উন্নয়নের কার্ড চললে ত্রিপুরা রাজ্যে, যেটা নাকি সত্যি কথা আমাদেরকে স্বীকার করা উচিত, আমি যে ব্যক্তিগতভাবে বলি বিকজ আই ওয়াজ অ্যান একাডেমিক, সেটা হলো যে বামফ্রন্ট আমলে এই যে রাস্তা বলুন, পানীয় জল বলুন, বিদ্যুৎ বলুন, স্কুল বলুন, স্বাস্থ্য বলুন, এগুলো কিন্তু পৌঁছানোর চেষ্টা বামফ্রন্ট সরকারের আমলে প্রচুর করা হয়েছে, এবং যে রাস্তাঘাট যা আছে, ঠিক আছে, তার মানে কি এটা হলে তো তাহলে তো বামফ্রন্ট আজকে 2% ভোট পাওয়ার কথা না। মানে পাহাড়ে একটা উন্নয়নের ইস্যু কাজ না করলেও সেক্ষেত্রে সেন্টিমেন্টাল ভাবে একটা বিষয় কাজ করে যাচ্ছে বিভিন্ন সময়, এটা দেখা যায়। এবং এর জন্যই আপনি দেখবেন যে ন্যাশনাল পলিটিক্যাল পার্টিগুলো সেখানে এসে তাৎ বসাতে পারছে না, সেখানে অন্য একটা সেন্টিমেন্ট কাজ করছে। এখন সেটা আমাদের শুনুন, বেসিক্যালি আলটিমেটলি পাহাড়ের যে অবস্থা, স্কুল থেকেও আপনি দেখবেন যে স্কুলে টিচার নেই, স্কুল ভেঙে রাস্তা দিয়ে চলা, অনেক সময় সেইভাবে লাস্ট মাইল হয়তো ইলেকট্রিসিটি যায়নি, লাস্ট মাইল হয়তো টেলিকম ফ্যাসিলিটি যায়নি, হয়তো ইন্টারনেট যায়নি, ঠিক আছে, অনেক এমিনিটিস এর কথা আমরা বলি, কিন্তু এখনো এগুলোকে যদি এমব্রেস করতে হয়, যারা নাকি রাষ্ট্র ক্ষমতায় যারা নাকি চলাচল করছে আছে, সুতরাং দে অলসো শুড থিঙ্ক, সেই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি, why we are not able to deliver, আমাদের যারা ট্রাইবাল যারা নাকি বা আদিবাসীও যারা আছে, দে শুড অলসো থিঙ্ক যে আমাদের লাস্ট মাইলের যে অ্যাডভান্টেজটা আছে, যদি সবাইকে পৌঁছতে হয়, তাহলে whether can we go to the, কারণ ওভার দ্য ইয়ার্স তো রিজনাল পার্টির সঙ্গে ওনারাকে দেখছি, একটা যখন নাকি কংগ্রেস ছিল তখন আমরা লক্ষ্য করেছি যে কি জানি কয় উপজাতি যুব সমিতিকে দেখেছি, মাঝখানে আইপিএফটি কেও দেখেছি, ঠিক আছে, এখন আমরা ত্রিপুরা মথাকে এবার পরপর দুবার দেখবো, ঠিক আছে, টাইমস কাম আমার মনে হয় চিন্তা করব। এবার আমি আসছি অরিন্দম বাবুর কাছে, এই যেমনটা বললেন যে সেন্টিমেন্টাল একটা আবেগ অবশ্যই কাজ করছে পাহাড়ের এই ফলাফলের পেছনে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে পাহাড়ে তিপ্রা মথা কি একক আধিপত্য এখন প্রতিষ্ঠা করেছে? ভোটের ফলের নিরিখে তো অবশ্যই পাহাড়ে তিপ্রা মথারই এখন আধিপত্য, এই নিয়ে তো কোনো সংশয় থাকার কোনো সুযোগ নাই, অ্যাটলিস্ট 2026-এর ভোটে। কারণ 2026-এর ভোট প্রক্রিয়া মানে তার আগে প্রচার পর্ব যে সময় চলছিল, সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে, সত্যি কথা বলতে কি আমি অন্তত ব্যক্তিগতভাবে এই রাজ্যের মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি, সেটা হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা মানে বার্তা আসছিল। বিজেপির তরফ থেকে পরিষ্কারই বলা হচ্ছিল যে আমরা যথেষ্ট সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছি, পাহাড়ে আমাদের মানে জমি যথেষ্ট মানে ইয়ে পেয়েছে, শক্ত জায়গা খুঁজে পেয়েছে, এবং মথাকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এবং রেজাল্টও বিভিন্ন সভাগুলোতে যেটা বলা হয়েছে যে রেজাল্ট আশানুরূপ মানে আশাতীত হবে, এবং মেবি আমরা সুইপ করব। নট অনলি দ্যাট, যেটা দেখা গেছে যে বিজেপির বিভিন্ন সভায় দলে দলে 50, 100, 150, 200, 300 লোক দল বদল করে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন। তো এই যখন প্রি পোলিং পিরিয়ডটা চলছিল, ক্যানভাসিং এর পিরিয়ড চলছিল, এই যখন চিত্র, তখন তো সত্যি কথা বলতে কি একটা জায়গা তৈরি হচ্ছিল যে হয়তো তাহলে এইবার কংগ্রেস সিপিএম এর কথা ছেড়েই দিন, অন্তত যেটা মূল যে দুজনেই কিন্তু রাজ্যের ক্ষমতায় রয়েছেন, কিন্তু তারা এডিসিতে যুযুধান, একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, নিজেদের জমি শক্তিশালী করার জন্য, নিজেদের জায়গাটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য। তো সেই জায়গায় যে পরিবেশ ছিল, তাতে সবার মনে একটা ধারণা হয়েছিল যে এবারে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আজকে 17 তারিখ এডিসি ইলেকশনের রেজাল্ট বেরোলো। 12 তারিখের নির্বাচন যেদিন হয়েছে, পোলিং যেদিন হয়েছে, সেদিনও আমরা দেখেছি যে কাতারে কাতারে লোক এবং সব দলই
তাদের নিজেদের মুখপত্রে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক এই ভোটারদের লাইন দেখিয়েছে, ভোটাররা মানে ভোটার আই কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে নারী পুরুষ নির্বিশেষে আশান্বিত ছিল যে এবার একটা ভোট হবে, ভালো ভোট হবে। এবং কিছু ক্ষেত্রে ভায়োলেন্সও হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট, দুতরফের তরফ থেকে ভায়োলেন্স হয়েছে এবং তাই নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আজকে আমরা 17 তারিখে এসে যেটা পাচ্ছি যে যত কিছু যা কিছু আমরা আলোচনা করেছি সেটা সবটাই বাগাড়ম্ব। অরিন্দমবাবু, এখানে একটা প্রশ্ন রাখছি, এই যে যেমনটা আপনি বলছিলেন এবং আমিও বলি যে সমানে সমানে একটা লড়াই হওয়ার একটা মানে প্রত্যাশা ছিল, আভাস আমরা পাচ্ছিলাম, কিন্তু তারপরেও বিজেপির এই ক্ষেত্রে একটা ভরাডুবি, 4টি আসনে তাদের সীমাবদ্ধ থাকতে হয়েছে। এটা বিজেপির জন্য কত বড় রাজনৈতিক ধাক্কা? দেখুন, বিজেপির জন্য কত বড় রাজনৈতিক ধাক্কা সেটা বোঝার আগে যেটা আমি বলবো, কোন একজন মানে তীব্রামতার এডিসি ইলেকশনের নির্বাচনের প্রার্থী, সেই প্রার্থীকে রাত দুপুরে পুলিশ ওয়েস্ট আগরতলা উমেন পিএসে একটা রেপ কেস রেজিস্ট্রি হওয়ার পর পুলিশ গিয়ে রাতারাতি ওকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসার চেষ্টা করেছে এবং ইলেকশনের দিন উনি ওই এলাকায় যেতে পারেননি, আজকেও কাউন্টিং এও উনি যেতে পারেননি, উনি আগরতলাতেই বসে আছেন এবং ইন্টারিম একটা এও পেয়েছেন, ইন্টারিম অ্যান্টিসিপেটরি বেলের একটা মিনিমাম রিলিফ উনি পেয়েছেন, বেল পাননি, মিনিমাম রিলিফ পেয়েছেন। তারপরে দেখা গেছে রেজাল্টের সময় দেখা গেছে যে উনি মানে ওভারওয়েলমিংলি জিতে বেরিয়ে এসছেন, অথচ ওনার বিরুদ্ধে কিন্তু রেপের অভিযোগ এবং জনজাতি অংশের তরফ থেকেই অভিযোগটা উঠেছে, মানে যিনি ভিকটিম লেডি। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি যে কথা বলছিলেন যে মানে বিজেপির কতটা ক্ষতি হয়েছে, তো বিজেপির কতটা ক্ষতি হয়েছে এটা আগামী দিনে বোঝা যাবে। বেসিক্যালি এতদিন সমানে 26-এর এডিসি নির্বাচনের আগ পর্যন্ত সাধারণ ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের কাছে যে ধারণা ছিল, মিডিয়া যে ধারণাটা দিয়েছিল, সেটা হচ্ছে যে বিজেপির পাহাড়ি এলাকায় খুব একটা বেশি সাংগঠনিক ভিত তৈরি হয়নি। কিন্তু এই 26-এর এডিসি নির্বাচন অনেক টালবাহানার পরে, অনেক আইন আদালত যাওয়া আসা করার পরে, জল অনেক দূর গড়ানোর পরে গিয়ে নির্বাচন ঘোষণা হয়েছে। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরেই যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মনে হচ্ছিল যে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হবে এবং যথেষ্ট শক্তিশালী বিজেপির ভিত। কিন্তু আদতে এইটা কতটা মানে ক্যানভাসিং এর জন্য এটা বলা হয়েছে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট, নোয়িং ফ্যাক্ট বিজেপি লিডারশিপের তরফ থেকে যে আমাদের এখানে সেই অর্থে ভিত্তি নেই, কিন্তু আমরা একটা মানে এটাকে বলে ভোকাল টনিক দেওয়া, এই ভোকাল টনিক দিয়ে আমরা কতটা গেদার করতে পারি। এখন নির্বাচনের এই যে আজকে যে রেজাল্ট বেরিয়েছে একদম প্রাথমিক পর্ব, এক্ষুনি যে বিশ্লেষণ করলে পরে বোঝা যাবে যে গত 2021-এর নির্বাচনে বিজেপি যে সিটগুলো পেয়েছিল সেই সিটগুলো যদি ধরে রাখতে পেরেছে, সেগুলোতে কতটা ধরে রাখতে পেরেছে, কতটা ক্ষয় হয়েছে, আর যেগুলো হারিয়েছে সেগুলো কতটা হারিয়েছে। এই বিশ্লেষণটা করার পরেই বোঝা যাবে যে বিজেপি আদতে ন্যূনতম কোনো অগ্রগতি এই পাহাড়ি বা এডিসি এলাকায় করতে পেরেছে কিনা। যদি দেখা যায় ভোটের নিরিখে বিশ্লেষণের পরে যদি দেখা যায় যে না, 4টে আসন পেলে পরেও মোট ভোটের সংখ্যার দিক থেকে বিজেপি 21 সালের থেকে বেশি পেয়েছে বা একটু অগ্রগতি হয়েছে, তাহলে আমরা অবশ্যই বলবো যে বিজেপির অগ্রগতি হয়েছে। কিন্তু যদি দেখা যায় যে না, আসন সংখ্যা তো কমেছেই, তার সঙ্গে মোট ভোট পার্সেন্টেজও কমে গেছে, তাহলে তো ধরে নিতেই হবে যে বিজেপি তো পেনেট্রেট করা দূরে থাক, বরং আরো বেশি দূরে চলে এসছে পাহাড়িদের বা জনজাতি অংশের মানুষের কাছে নিজেদের অস্তিত্ব বা নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করার ক্ষেত্রে। এইটা আমি অন্তত বলতে পারি প্রাথমিকভাবে। একেবারে তাই। সঞ্জয় বাবু, কি মনে হচ্ছে এই যে বিজেপির হতাশাজনক হার একটা, সেক্ষেত্রে কি কাজ করেছে? আদতে কি সংগঠনগত দুর্বলতা নাকি অ্যালায়েন্স পলিটিক্সের একটা ব্যর্থতা? দেখুন, পাহাড়ে মূলত বিজেপির যেটা যদি আমরা এই বিধানসভা নির্বাচন লক্ষ্য করি, সেখানেও তো বেসিক্যালি ট্রাইবাল ভোট ছিল, ঠিক আছে। তো উনি যেটা বলছিলেন গতবার 21-এর যদি ভোটটা লক্ষ্য করি, এখন কয়েকটা সিটে তো আমি যেগুলো দেখেছি সেগুলো মানে যেগুলো হেরেছে বিজেপি, অ্যাজ ফর এক্সাম্পল আপনার 6 নম্বর মনু ছৈলেংটা সিটে, ঠিক আছে, ওইখানে কিছুটা কন্টেস্ট করেছে 39%, 37.4%। কিন্তু যেমন আপনার এই কিল্লা বাগমা হেরেছে, ঠিক আছে, আমতলি গোলাঘাটি তখন পায়নি। আপনার জানি কয় এই মহারানী 22 নম্বর কাটালিয়া মির্জাদের সিটটা, 22 নম্বর সিটটা 22-এও তো কিন্তু মানে প্রচুর ভাবে হেরেছে।
22 মানে 29% ভোট পেয়েছে, ওয়ারেজ আপনার কি জানি কয় টিএমপি পেয়েছে 56%। ঠিক আছে, আমি যে এখানে যে কয়েকটা 13টা 14টা সিটের কথা বললাম, এগুলো সবগুলোতেই আপনার টিএমপি মোর দেন 55% ভোট পেয়েছে। এবং বিজেপি মোটামুটি ভাবে ধরুন না এই কয়েকটা সিট বাদ দিলে শিলাচুরি, তারপর ধরেন না বিচ্ছন্ননগর মনু, তারপরে কি জানি কয় 25 নম্বরে, প্লাস রাইমা ভ্যালিতে, তারপরে হলো মহারানী এই 21 নম্বর যেটা বললাম 21-এ। ঠিক আছে, এই কয়েকটা সিট বাদ দিলে বিজেপি তো খুব বেশি কম্পিটিশন করতে পারেনি। হ্যাঁ, কয়েকটা জিতেছে, যেমন মনু সৈল্যাংটা যেটা আছে এটাতে হেরেছে খুব মার্জিনালি। ঠিক আছে, ওইখানে সিপিএম 18% ভোট পেয়েছে। সিপিএম এর প্রেজেন্স মোটামুটি ভাবে একটা দুটো তিনটে চারটে 10%-এর বেশি যদি ভোট ধরি, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা সিটে মোটামুটি ভাবে সিপিএম 10%-এর বেশি ভোট পেয়েছে। গত বছরও যদি ওভারঅল লক্ষ্য করে দেখি, তো গতবার সিপিএম ভোট পেয়েছিল মোর দেন 12% ভোট। এইবার কি 12% থাকবে কিনা টোটাল অঙ্কটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে। তো বেসিক্যালি ত্রিপুরা মাথার যে অন্যান্য গতবার যে ভোটটা ছিল, যেটা নাকি আশা করা হচ্ছিল যে আইপিএফটির একটা ভোট আছে এবং আইএনপিটির ভোট আছে, যে অনেকে ভেবেছিল হয়তো এই যে ভোটগুলো যারা নাকি মার্জ হয়েছে হয়তো এগুলো কিছু ত্রিপুরা মাথার দিকেও যাবে। আরেকটা যেটা নাকি অনেকেই আশা করছিল, আগে যেটা বলা হতো যে বিজেপি থেকেও যেটা বলে প্রচারে লাল মাথার কথা বলা হয়, যেটা নাকি সিপিএম এর ভোট নাকি, যেটা নাকি গত নির্বাচনের সময় বলা হচ্ছিল যে টিএমপির যে ভোটটা এটা মূলত সিপিএম এর ভোট ট্রান্সফার হয়েছে, লাল মাথা ভোট ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, তো এখন হয়তো ভাবছিল যে সবাই যদি এবার সিপিএম এর হোল্ডটা যদি স্ট্রং হয় তাহলে তো কিছু ভোট নিশ্চয়ই টিএমপি থেকে চলে আসবে। ইনফ্যাক্ট আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, যে 4টে সিট বিজেপি জয়ী হয়েছে, সেই 4টে সিটের মধ্যে সিপিএম এর একটা সাইজেবল একটা ভোট ছিল। তাহলে সিপিএম এর ভোটটা না থাকলে মাথা ওদিক থেকে বেরিয়ে যেতে পারত। মানে আপনি ধরুন, আমি ফর এক্সাম্পল বলছি যে মাছমারা সিটে, ঠিক আছে, তারপরে জানি 4 নম্বর যেটা করমসরা সিটে 16% ভোট পেয়েছে। ঠিক আছে, তো সুতরাং বেসিক্যালি তো এই অন্য যে সিটগুলো আছে, তার মানে কি ভেবেছিলাম যে হয়তো আমার যেটা ব্যক্তিগত ধারণা ছিল যে হয়তো সিপিএম যদি একটু স্ট্রং হয় তাহলে কম্পিটিশনটা একটু কিন হবে। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি যে কয়েকটা সিটে জিতেছে সেখানে হয়তো সিপিএম এর প্রেজেন্স ছিল। ঠিক আছে, তাই হয়তো সেই সিটগুলো কিন্তু 28টাই চলে যেত। ঠিক আছে, তো এখন বিজেপির দেখুন, বিজেপি উইল থিঙ্ক ওয়েদার ইট ওয়াজ দ্য লিডারশিপ ক্রাইসিস অর ইট ওয়াজ দ্যার অর্গানাইজেশনাল ফেলিউর। আমরা তো এখান থেকে বলতে পারবো না। যারা নাকি সোশ্যাল মিডিয়ায় দেখে দেন নো দে অনেকে অনেক রকমের কথা বলে। ঠিক আছে, আমরাও মাঝে মাঝে শুনি। একদিকে ত্রিপুরা মাথার আসন জয়, অন্যদিকে বিজেপির একটা হতাশাজনক ছাপ। পাশাপাশি সিপিএম এর কথা যদি বলি, একটা সময় আধিপত্য তারা খাটালেও বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু প্রায় শূন্যের কোঠায় বলা চলে। এই 28টি আসনের মধ্যে একটি আসনও জয়লাভ করতে পারেনি। তাই সেক্ষেত্রে সিপিআইএম এর যে হার, তার পেছনেই বা কি কারণ রয়েছে? আমরা কথা বলেছিলাম সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে, তবে শোনাবো যে কি বললেন আজকে তিনি। প্রচারেই দেখা গেছিল যা তার ট্রেন্ড ত্রিপুরা দিকে তাই হয়েছে। তবে বসের যে রেজাল্ট যেটা হলো মনে হয়েছে ট্রেন্ডের থেকেও একটু যেন বেশি আরো তুফান গতিতে এদের জয় হাসিল হয়েছে। এটা কি এবারের ভোটের ফলাফল কি অনেকটাই আবেগের উপরে নির্ভর করেছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এটা তো এবারের যে প্রচারের শেষ লগ্নে যেভাবে গেছে, চলমান রাজনীতি, ত্রিপুরাজ্যের পরিস্থিতি, এদেশে এলাকার সমস্যা, বেকারত্ব, এগুলি সব ছাপিয়ে গিয়ে একটা জাতিগত আবেগ এটা দারুণভাবে কাজ করেছে। এবং এর জন্য মূলত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সুবিধাটা করে দিয়েছেন। এটাকে নিপুণভাবে কাজে লাগিয়েছে মথা নেতৃত্ব। কোন এক সময় পাহাড়ে বামেদের গড় ছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে যে পাহাড়ে খাতা খুলতে পারেনি বামেরা।
এই যে ফলাফল যার একটা আমূল পরিবর্তন হয়েছে 2023-এর বিধানসভার পর, কি বলবেন এই বিষয়ে? এটা হ্যাঁ ঠিক, কিন্তু আমি বলবো যে এরকম রাজনীতিতে হয়। বামেরাও পরপর 3 বার 28টা জিতেছিল, কাজে এটা যেন কেউ বলে না যায়। কাজে এরা 28টা জিততে পারেনি, 28টার মধ্যে 24টা জিতেছে। এটা হয়ে থাকে কখনো কখনো রাজ্যের পরিস্থিতির কারণে। কাজে এটা এরকম নয় যে এতে বাম সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে গেল আর মথা বা যে কোনো একটা দল তারা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে গেল। এটা হয় না। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি তারা কাজে লাগিয়েছে, এটুকুই। এটা পার্মানেন্ট। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি কিন্তু বলেছেন যে একটা জাতিগত আবেগ কাজ করেছে, এবং অন্যদিকে আমরা এও কথা বলেছিলাম যে বাম নেতা রাধাচরণ দেববর্মার সঙ্গে, তিনি কিন্তু বলেছেন একদিকে আমরা দেখেছিলাম শুরুতে যে প্রচারে একটা ঝাঁপিয়ে পড়েছে সিপিআইএম এবং তারা তাদের হারানো ভিত খুঁজে পাওয়ার চেষ্টা, মরিয়া চেষ্টা চালিয়েছে। আত্মবিশ্বাসী সুর শোনা গেছিল, কিন্তু তার ফলেও নিট ফল কিন্তু আখেরে শূন্যই দাঁড়িয়েছে। আর রাধাচরণ দেববর্মা তিনি স্বীকার করেছেন যে জন সমর্থন সেক্ষেত্রে লক্ষ্য করা গেলেও ভোট বাক্সে যে প্রভাব পড়েনি সেটা পরোক্ষভাবে সিপিআইএম কে কেউ কেউ বা ভোট দেয়নি বলেও তিনি জানিয়েছেন। যাই হোক, এবার আমি আসবো অরিন্দম বাবুর কাছে। এই যে আজকে প্রসঙ্গটা আপনি শুনলেন, কি মনে হচ্ছে একদিকে তিপ্রামথা এবং অন্যদিকে বিজেপি, এই দুইয়ের মধ্যে যে বিপুলার পলিটিক্স তৈরি হয়েছে তার কারণে সিপিএম একটা কোণঠাসা হয়ে বসেছে? প্রবলেমটা কি জানেন তো? প্রবলেমটা হচ্ছে এই যে সিপিএম এর রাজ্য সম্পাদক, পলিট ব্যুরোর নেতা যেটা বলার চেষ্টা করছেন যে আমরা যাতে এটা না ভুলে যাই যে বামেরা পরপর 3 বার 28-28, বাকিটা শূন্য। আজকে ওরা 28 হতে পারেনি, আজকে 24 অব্দি এসে পৌঁছে গেছে। এই যে আত্মশ্লাঘা বা মানে ইতিহাস আঁকড়ে ধরে থাকার যে বিষয়টা, এই জায়গাটা থেকে যতক্ষণ পর্যন্ত বামেরা বেরিয়ে না আসতে পারবে, বামেরা এই রাজ্যে খুব একটা অগ্রগতি করতে পারবে না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আজকে বামেরা একটা সময় যে 28-28 ছিল, তখন বামেদের, আমি বামেদের বলবো, আপনাদের চ্যানেলের থ্রুতে বলবো, বাম নেতাদের বলবো যে আপনারা ঠিক করে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো, যখন আপনারা 28-28 হয়েছিলেন তখন যে সমস্ত প্রার্থীরা ছিলেন এবং সংগঠনের যে সমস্ত নেতারা, আপনাদের জিএমপি হোক আর অন্যান্য যে সমস্ত উপজাতি মানে সংগঠনগুলো রয়েছে, আপনাদের অঙ্গ সংগঠন, সেই সংগঠনের নেতারা গ্রামে থাকতেন, ওই এলাকায় থাকতেন। আজকে 2018-র বেশ কিছু বছর আগ থেকেই ধীরে 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 আপনাদের এই নেতৃত্ব আগরতলা শহর কেন্দ্রিক হয়ে গেছেন বা মহকুমাগুলোর সদরে চলে এসেছেন নিজেদের এলাকা ছেড়ে। অটোমেটিক্যালি আপনাদের কিন্তু সাধারণ যে ভোটার, পাশের বাড়ির যে ভোটার, তার সঙ্গে আপনার পরিচয়, আপনার যোগাযোগ এবং নতুন প্রজন্মের সঙ্গে আপনাদের যোগাযোগ একদম বিচ্ছিন্ন। এই অবস্থায় ভোটের আগে 4টে নির্বাচনী সমাবেশ, 2টো মিছিল বা 6টা উঠান সভা করেই আপনি ওই ভোটারদের মন জয় করতে পারবেন? আপনি যতক্ষণ পর্যন্ত প্রতিদিন প্রতি মুহূর্তে 24 ঘন্টা ওদের পাশে না থাকছেন। আপনার আদি বাড়ি ওখানে, কিন্তু আপনার এখন বর্তমান বাসস্থান আগরতলা শহরে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই ইতিহাস আঁকড়ে থাকার জায়গাটা থেকে সরে আসতে হবে। দ্বিতীয়, বাস্তব পরিস্থিতিটা মানতে হবে যে নেতৃত্ব লোকালি উঠে আসতে হবে। কারণ আপনাদের রাজনীতি হচ্ছে যে আমরা নীতির রাজনীতি করি, ইস্যু ভিত্তিক রাজনীতি করি। আপনাদের কোনো রাজা নেই, মহারাজা নেই বা কোনো আবেগ নেই। উল্টো দিকে 28-28 যখন ছিলেন তখন কিন্তু বিরোধী পক্ষে কে ছিল? কেউ ছিল না। কংগ্রেস বরাবরই, হ্যাঁ কংগ্রেস আজকে ইলেকশনের আগে, এডিসি ইলেকশনের আগে দাবি করেছে, বরাবর বলে এসছে যে আমরাই এডিসি তৈরি করেছি, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এডিসি হয়েছে, অস্বীকার করার কোনো বিষয় নাই। কিন্তু এডিসি করার পরে ওরা নিজেরাই স্বীকার করছে যে আজ পর্যন্ত আমরা এডিসির ক্ষমতায় যেতে পারলাম না। কেন? কারণ ওই একই কথা, কারণ ওখানে সাধারণ জনজাতি অংশের মানুষের মধ্যে থেকে নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব উঠে আসেনি, বাইরে থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না, অটোমেটিক্যালি যেতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে যে গোল যেটা হয়েছে 28-28 3বার যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো গোলকিপার তো প্রশ্নই নেই, কোনো ডিফেন্ডারই ছিল না। কিন্তু আজকে তো ডিফেন্ডার দাঁড়িয়ে গেছে, মথা দাঁড়িয়ে গেছে, আবেগ দাঁড়িয়ে গেছে, আনুগত্য দাঁড়িয়ে গেছে। সেটার বিরুদ্ধে আপনাদের লড়াইটা কোথায়? আপনারা আজকে বলছেন যে মুখ্যমন্ত্রী মানিক সাহা
এই মানে কি বলবো এটাকে ন্যারেটিভটা তৈরি করে দিয়েছিল এডিসি নির্বাচনের আগে, যে এই যে দুর্নীতি, অশিক্ষা বা শিক্ষার প্রসার বন্ধ হয়ে আসা, কর্মসংস্থানের স্বল্পতা ইত্যাদি এই বিষয়গুলো সাইডলাইন হয়ে গেছে। আপনারা কেন সেগুলোকে পেনিট্রেট করতে পারলেন না, মানুষের মধ্যে নিয়ে যেতে পারলেন না, জনজাতিদের মধ্যে এটা নিয়ে যেতে পারলেন না কেন? যে দুটো পোল বলার চেষ্টা করছে, একটা বলছে আবেগ, একটা বলছে আনুগত্য, আর উল্টো দিকে যেটা বলার চেষ্টা হচ্ছে যে আমরা সব থেকে বেশি উন্নয়ন করেছি, আদতে কোনটা সঠিক সেই বিষয়টা লাগাতারভাবে কদিন আপনারা নিয়ে যেতে পেরেছেন, কতদূর আপনারা নিয়ে গেছেন? কাজে এই জায়গাটা যখন তৈরি করতে না পারবেন তখন এই ধরনের মানে ভাষা গোল গোল বক্তব্য আসবে, যেটা আগামী দিনেও রাজ্য রাজনীতিতে সিপিআইএমকে খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না, এইটুকু বলা যেতে পারে। একেবারে তাই। একদিকে সিপিআইএম তাদের হারের ব্যর্থতার স্বীকারোক্তি তারা দিয়েছেন, অন্যদিকে কংগ্রেস কি বলছে, তারা কেনই বা এই বছরে এডিসি নির্বাচনী খাতা খুলতে ব্যর্থ হয়েছে সেটা অবশ্যই যাব, কিন্তু বিগত কয়েক বছরের হিসেবও যদি বলি, কংগ্রেস কিন্তু সে অর্থে তারা তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। তার পেছনেই বা কি কারণ রয়েছে? আজকে এই ব্যর্থতার পর কি বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শুনুন। এটা আধ্যাত্মিক মানে বলবো আমি এই কারণে, আমরা শুরু থেকেই বলছিলাম যে এবারের এই ভোটে যে ভোটের যে ইস্যু, উন্নতি অবনতি দুর্নীতি এগুলি কোনো ইস্যুই ছিল না। ইস্যু অনেকটা ওই যাত্রাভিমানের ইস্যু। শাসক দল বিজেপি তাদের বন্ধ ঘরের যে নীল নকশা, এটাকে তারা এক্সিকিউট করেছে। আমরা দেখেছি গত এক বছর ধরে তাদের মধ্যে সংঘর্ষ, দিল্লিতে বসে বোঝাপড়া, আবার একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করা, এবং দেখা গেছে এই বিষয়গুলিতে ভোটাররা অনেকটা পোলারাইজড হয়েছে, প্রভাবিত হয়েছে, এবং ভোট চলাকালীন সময়ে এর আগে থেকেই আমরা লক্ষ্য করেছি যে তাদের যে এই যে একটি সংঘর্ষ, এটার কারণে রাজনৈতিক দলগুলি সেখানে না প্রচার করতে পেরেছে, না দলগুলি সেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে আমরা সক্ষম ছিলাম। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। একদিকে সিপিএম এর পক্ষ থেকে তারা বলছেন যে জাতিগত একটা আবেগ কাজ করেছে, অন্যদিকে একই সুরে সুর মিলিয়েছে আজ কংগ্রেসও, তারাও বলছেন যে একটা আবেগের রাজনীতি ক্ষেত্রে কাজ করেছে। এবার আমি যাব সঞ্জয় বাবুর কাছে। এই যে কংগ্রেস সভাপতি ওনার বক্তব্য দিয়েছেন, কি মনে করছেন যে এটা কি তাদের রাজনৈতিক মানে নিজেদের যে একটা ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছেন, পাশাপাশি কংগ্রেস কি তার রাজনৈতিক যে ন্যারেটিভ সেটাকে ঠিকঠাক ভাবে তৈরি করতে পারেনি? দেখুন, বেসিক্যালি কংগ্রেস তো পাহাড়ে দীর্ঘদিন যাবতই নেই। সেটা আগে যখন নাকি ছিল এই 88 সালের পরে যখন নাকি এডিসি হয়েছিল, তখন ওনারা বা তার আগেও ওনারা ত্রিপুরা উপজাতি যুব সমিতির উপরই পাহাড়ে নির্ভর করতেন। পাহাড়ে দীর্ঘদিন আপনার কাজ করে এসেছে মোটামুটি ভাবে বলতে গেলে বামফ্রন্টে, এবং এই বামফ্রন্টও কিন্তু এই যাত্রা বিমানের কাছেই হেরেছে। ঠিক আছে, সুতরাং ফল্ট লাইজ অন দেম অলসো, কারণ তারা এতদিন কাজ করবার পরেও তারা কি সংগঠন করলো সেখানে, যে সেখানে একটা জাতিগত একটা ইস্যু তুলে বামফ্রন্টের মতো একটা মানে প্রগতিশীল দল সেখান থেকে খালি হাতে চলে আসতে হয়েছে। এবং এইবার যে রেজাল্টটা আমরা লক্ষ্য করছি, আমার কাছে মনে হয়েছে অনেক সিটি হয়তো বামফ্রন্ট সেভাবে বলছে ওনারা কম্পিটিশন করেছেন, ছিলেন ময়দানে। কারণ কি, যে কয়েকটা সিটে আমরা লক্ষ্য করছি যে ইউনিফর্মলি কিন্তু ওনারা কিন্তু সব জায়গায় সেভাবে কিন্তু জোর দেয়নি। কিছু কিছু সিট আছে, যেমন আমি যখন বললাম যে বোজ্জংনগর, জিরানিয়াতে তো গতবার ওনাদের ভালো রাধাচরণ দেব বর্মা ছিলেন, ওনার তো ভালো কম্পিটিশন করেছিল গতবার। ঠিক আছে, এবার সেখানে প্রায় 4% ভোট পেয়েছে। আপনি যদি টোটাল পিকচারটা দেখেন, আমি লিখে নিয়েছি ফাঁকে অল্প একটু সময়ের মধ্যে, তো আপনি যে রাজাপুর যে হীরাপুর যে জায়গাটা ছিল সেখানেও গত বছর কিন্তু ভালো কম্পিটিশন করেছিল সিপিএম। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা তীব্র ছিল, কিন্তু এইবার তো কোথায়। তো তার মানে কি, এটা কি এরকম কোনো কিছু ছিল কিনা আমি বলতে পারছি না, যে লাল ভোট এখনো কিছু কিছু জায়গায় টিএমপির দিকেই মানে চলে গিয়েছে, ওনারা চাননি হয়তো পুল ব্যাক করবার জন্য। কিন্তু
এটাই কিন্তু যখন নাকি বিধানসভা নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি, সেম পিকচার ওয়াজ নট দেয়ার। সিপিএম ওয়াজ স্ট্রং। সুতরাং এই জন্য আমি বলছিলাম যে 2028-এ কি হবে আপনি এটা বলতে পারবেন না। রাজনীতি এরকম জিনিস, মানে তখন কি হবে আপনি বলতে পারবেন না। কারণ কি, যে ইস্যুতে টিএমপি ক্ষমতায় এসেছে, এটাকে লং রান সাস্টেন করে রাখাটা মুশকিল। কারণ কি, দেয়ার আর সাম গ্রিম ইস্যুস, আনএমপ্লয়মেন্টের মতো ইস্যু, উন্নয়ন যদি না পৌঁছায়, নিত্যদিনকার যদি সমস্যা হয়, এগুলোকে যদি রিড্রেস না করা যায়, যেটা নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে দুর্নীতি ইস্যু বলেছেন, এবং ওইডিসিতে উন্নয়ন অত ঠিকভাবে পৌঁছায়নি, বা টাকা দিলেও বা যে সমস্ত রাস্তাঘাট ঠিক করবার কথা, পানীয় জল যাওয়ার কথা, বা বিদ্যুৎ যাওয়া পৌঁছানোর কথা, ঠিক আছে, তো এগুলো হয়তো এক সময় হয়তো বামফ্রন্ট করেছে, কিন্তু এগুলোকে তো মেনটেন করতে হবে। মেনটেন না করলে এরকম না একবার রাস্তা বানিয়ে দিলাম, এটা দীর্ঘদিন চলতে থাকবে। ইট নিডস টু বি রিপেয়ার্ড, এটাকে মানে ওয়ার্কিং কন্ডিশনে রাখতে হবে। এগুলো যদি ঠিকভাবে যদি কাজ না করতে পারে, তাহলে তো বেসিক্যালি যাত্রা বিমানের ইস্যু দিয়ে তো অন্তত বেশি দিন চলার কথা না। কিন্তু ত্রিপুরা রাজনীতিটা একটু ভিন্ন অবস্থায় আমি যেটা লক্ষ্য করছি, আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে ত্রিপুরার পাহাড়ে একটা বিচিত্র রকমের একটা ব্যাপার এখানে কাজ করছে, ঠিক আছে। এই জিংসটা ব্রেক করতে হবে। যদি ট্রাইবাল ডেভেলপমেন্ট, যদি ট্রু ডেভেলপমেন্ট দরকার হয়, তাহলে এই জিংসটাকে কিন্তু ভাঙতে হবে। সেটাকে আইদার দ্য ন্যাশনাল পলিটিক্যাল পার্টিজ উইল হ্যাভ টু কাম, বা ট্রাইবাল লিডার্সদের আসতে হবে, বা উপজাতি অংশের জনগণ যারা আছে ওরাও কিন্তু এটাকে বুঝে আসতে হবে। বেসিক্যালি ন্যাশনাল, শুনুন একটা আলটিমেটলি আমি একটা কথা বলি, ওনাদের যাত্রা বিমান কথা বলছেন, ভারতবর্ষের যদি আমাদের যে কালচার, ভারতের কালচার বেসিক্যালি ডাইভার্সিফাইড কালচার। সেই সমস্ত শহরগুলি উন্নয়ন হয়েছে যেখানে যেখানে বিভিন্ন যেখানে ডাইভার্সিটি বেশি, ঠিক আছে। ডাইভার্সিটি ইজ আওয়ার ওয়ে অফ লাইফ, ঠিক আছে। মনো যে কালচারটা যেটা আছে, মনো কালচারে ডেভেলপমেন্ট খুব বেশি যায় না, ঠিক আছে। এটা আমাদের ট্রাইবাল ভাই বোনদেরকে বুঝতে হবে। এখানে যে বাঙালি এবং যে আমাদের ট্রাইবালদের মধ্যে যেটা মেলবন্ধন আছে, ইট নিডস টু বি সাস্টেইনড। এখানের মধ্যে যদি কোনো ব্রেক আসে, যদি এর মধ্যে গ্যাপ সৃষ্টি হয়, নাইদার ইট উইল বেসিক্যালি মানে বাঙালিদের কাজে লাগবে, না এটা ট্রাইবালদের কাজে লাগবে, ঠিক আছে। একসঙ্গেই চলতে হবে। আপনি ত্রিপুরা রাজ্যের এখন যা জনসংখ্যা, যে সমস্ত মানে আমরা মানে যে সমস্ত কথা শুনি আর কি, মিডিয়াতে অনেক সময় শুনি না আমরা, দেখুন না কদিন আগে বলছিল যে এটা এই জায়গা কার, আমার এই জায়গা আমার, এইভাবে যে এগুলো তো বেসিক্যালি তো শুনতেও তো খারাপ লাগে, ঠিক আছে। আগরতলা কার, এই জায়গা কার, এই জায়গা কার, এই সমস্ত যে স্টেটমেন্ট গুলো আছে, দিস বেসিক্যালি তো দিস আর নট ফ্রেন্ডলি ফর, মানে কি বলবো, যে সম্প্রীতির বার্তা না তো এগুলো, ঠিক আছে। আজকে একটা বিষয় কিন্তু স্পষ্ট, আমি একটু যদি এলাও করেন, আমি ওনার সঙ্গে যুক্ত করতে চাই। আজকে সিপিআইএম বা বামেদের তরফ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, কংগ্রেসও একই রকম ব্যাখ্যা ইকো করছে যে যাত্রা বিমান। আমার বক্তব্য হচ্ছে এইটার রেজাল্ট বেরোনোর পরে 17 তারিখে সকালবেলা যাত্রা বিমানের গল্প এসছে, কিন্তু যখন ইলেকশন প্রসেসটা চলছিল তখন নিদার কংগ্রেস না সিপিএম বা বামেরা এই গল্পটা কিন্তু বলেনি। ওরা যেটা তখন যদি বলতো যে যাত্রা বিমান, তাহলে লড়াইটা ন্যারেটিভটা ওরা ডিসাইড করতে পারতো, সেটার দিকে ওরা যায়নি। ওদের ন্যারেটিভ ছিল কি, ইভিএম মেশিন মধ্যপ্রদেশ থেকে কেন এসছে, ডাবল চিপের মেশিন কেন এসছে আমাদের রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মেশিন থাকা সত্ত্বেও, এবং ইলেকশনের দিন in some or in a large number of places or booths it was intimidated. Secondly, ওরা আশঙ্কা প্রকাশ করেছে এবং ইলেকশন কমিশনের কাছে গিয়ে ডেপুটেশনও দিয়ে এসেছে যে কাউন্টিংটা ফুললি ফেয়ার হতে হবে, পিসফুল এবং ফেয়ার হতে হবে। তো ওখানে কিন্তু এই গোটা ইলেকশন প্রসিজিয়ার ক্যানভাসিং পিরিয়ডটাতে কিন্তু কোনো সময়ই এই বিষয়টা আসেনি যে এডিসি নির্বাচনের সময় এডিসি নির্বাচনটাকে একটা যাত্রা বিমানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনো একটা অংশ। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। আমরা জনজাতি অংশের মানুষকে এইটা বলার চেষ্টা করছি যে তোমরা এই ন্যারেটিভে ক্যারিড অ্যাওয়ে হয়ে যাও না। এইটা কিন্তু ছিল না। কাজে এখন এটা নতুন করে একটা ব্যাখ্যা দেওয়া মানে হচ্ছে পলিটিক্যাল ইম্যাচুরিটি। আগে নিজের রাজ্য, নিজের এলাকা, নিজের ডেমোগ্রাফিটা যদি আমি না বুঝতে পারি, ইস্যু কোনটা হওয়া উচিত আর কোনটা না হওয়া উচিত যদি আমি ডিসাইড না করতে পারি, পরবর্তী সময় জল বেরিয়ে যাওয়ার পরে তার পেছনে দৌড়ানোর কোনো মানে হয় না। একেবারে তাই। যেমনটা বলছিলাম যে ফলাফলের নিরীক্ষে তিপ্রামথার জয় হলেও ধোঁয়াশা কি আদৌ কেটেছে? অবশ্য ত্রিপাক্ষিক চুক্তির কথা, যেটা না বললেই নয়।
জনজাতিরা এখনো কিন্তু সেই ধোঁয়াশাই থেকে যাচ্ছে, একদিকে কেন্দ্র অন্যদিকে রাজ্য এবং ত্রিপুরা মাথার মধ্য দিয়ে যে একটা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটা কাদের জন্য? এটা কি আদৌ ত্রিপ্রাসাদের জন্য, নাকি গোটা রাজ্যের একটা ভবিষ্যৎ সেক্ষেত্রে জড়িয়ে রয়েছে? এই প্রশ্ন কিন্তু বারবার যখন ঘোরাফেরা করছে, ঠিকই তখনই প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা তিনি কিন্তু একটি বিস্ফোরক অবস্থানের কথা তিনি জানিয়েছেন। আজকে বৃষকেতু দেববর্মা তিনি বলেছেন যে এই ত্রিপাক্ষিক চুক্তি যদি বাস্তবায়ন না হয়, তার যদি কার্যকর করা না হয় অনতিবিলম্বে, তাহলে মথার যে শরিক দল মথা ছিল সেই সরকার থেকে কিন্তু তারা সরে আসতে বাধ্য হবে, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন তবে ওনার বক্তব্য। দেওয়ার জন্য রেডি আছেন। 2028 ওইটার জবাব ভালোভাবে দেবে বলে আমরা মনে করি। এটা আমরা পরে দেখা যাবে। আমরা তো জুটে কিভাবে আছি, আমরা প্রি ইলেকশন জুটে ছিলাম না, আমরা পোস্ট ইলেকশন করার পরে আমরা এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা মন্ত্রিসভায় থাকছি, কিন্তু এগ্রিমেন্টটা যদি ইমপ্লিমেন্ট না হয় আমরা জুটে থাকবো না বলে আমরা আশা করছি। যে যদি আপনাদের সঙ্গে থেকে যদি কিছুই না দেওয়া হয় আমাদের ত্রিপ্রাসাদের, মন্ত্রিত্ব বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের ত্রিপ্রাসাদ যারা গরিব অংশের লোক আমাদের গ্রামে বসবাস করছে, তাদের ল্যান্ড রাইট, তাদের যে ডাইরেক্ট ফান্ডিং, তাদের পলিটিক্যাল রাইট যদি দেওয়া না হয়, তাহলে আশা করি আগামী দিনে বিজেপির সঙ্গে আমরা নাও থাকতে পারি। আপনারা শুনলেন, অর্থাৎ সরাসরি ফান্ডিং এর কথাও কিন্তু উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা। এবার আমি অরিন্দম বাবুর কাছে যাব। এই যে যদিও এবার এডিসি নির্বাচনে তারা আলাদা লড়াই করেছেন, কিন্তু আখেরে তো তারা জোটেই রয়েছেন শরিক দল হিসেবে। একদিকে সরকারে থাকা আর অন্যদিকে তাদের করা বার্তা, কি মনে হচ্ছে ত্রিপুরা মাথাকে ইনসাইড গভর্নমেন্ট এবং আউটসাইড প্রেসার রাজনৈতিক স্ট্র্যাটেজি অবলম্বন করছে? দেখুন, এই জায়গাটা আপনি এসছেন, ভালো হয়েছে, আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম এই জায়গাটা। বেসিক্যালি আপনি একটু পেছন দিক থেকে যদি আসেন, দেখবেন ত্রিপুরা মাথা যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকেই হচ্ছে তারা এই একটা ন্যারেটিভ সামনে রাখার চেষ্টা করছে। ওই যে একটু আগে কথা হচ্ছিল লাল মথা, বেসিক্যালি মথার যারা মানে শক্তি, যে গ্রাউন্ড লেভেলে যারা রয়েছেন, তারা কিন্তু বেসিক্যালি অ্যান্টি বিজেপি, আমি বলছি। এবং আমি আপনাকে আবার বলে দিচ্ছি যে 2023 সালের নির্বাচন, 2018-তে ত্রিপুরা মাথা ছিল না, আইপিএফটি ছিল। আইপিএফটি কিন্তু সরাসরি বিজেপির সঙ্গে জোট করেছিল, বাট তাদের স্লোগান ছিল ত্রিপুরা ল্যান্ড, ইফ আই এম নট রং, এনসি দেববর্মার নেতৃত্বে। কিন্তু পরবর্তী সময় ত্রিপুরা মাথা যেদিন থেকে সোশ্যাল কি বলে ওটাকে, সোশ্যাল অর্গানাইজেশন থেকে পলিটিক্যাল অর্গানাইজেশন হলো, সেদিন থেকেই ত্রিপুরা মাথার যে ন্যারেটিভটা সেটা হচ্ছে আমরা বিজেপির সঙ্গে নেই, লড়াইটা বিজেপির বিরুদ্ধে। এবং মজার ব্যাপার হলো 23-এর নির্বাচনটা যদি আপনি দেখেন, 23-এর নির্বাচনে কিন্তু যেটা হয়েছে, তার আগে 21-এর এডিসি ইলেকশনেও কিন্তু একই ঘটনা, বিজেপির সঙ্গে তীব্র লড়াই। আলটিমেটলি এডিসি গঠন করেছে ত্রিপুরা মাথা, কিন্তু ত্রিপুরা মাথা এডিসি গঠন করার পরে, এডিসি সরকারে আসার পরে কি কি মানে কর্মসূচি গ্রহণ করেছে এডিসি এলাকায় জনজাতিদের উন্নয়নের জন্য, তার একটি বিন্দু বিসর্গ উল্লেখ নেই 26-এর নির্বাচনের সময়। কিন্তু বারবার যে বিষয়টা এসছে, প্রথমে ত্রিপুরা মাথার উৎপত্তি থেকে শুরু হয়েছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তারপরে স্কেল ডাউন হয়েছে, স্কেল ডাউন হয়ে এসছে 23-এর নির্বাচনের আগে স্কেল ডাউন হয়েছে যে আমাদের কনস্টিটিউশনাল কি রাইট না ভ্যালিডিটি। এবারে এসছে ওই যে এটা কি বলে ত্রিপাক্ষিক চুক্তি, সবই চলছে, কিন্তু এই সবকটাই হচ্ছে মানে এটা খায় না মাথায় দেয়, কেউ জানে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, প্রতিটা নির্বাচনে তারা বিজেপি বিরুদ্ধে একটা স্ট্যান্স নিচ্ছে, এবং 23-এর নির্বাচনেও তারা বিজেপি বিরোধী স্ট্যান্স নিয়েছে। কিন্তু তলে তলে যেটা করেছে, মানে জনজাতি অধ্যুষিত যে সিটগুলো, রিজার্ভ সিটগুলো, তার বাইরে তারা যে সিটগুলোতে সিপিআইএম বা বামেদের বা কংগ্রেসের একটা মানে উপরের দিকে উঠে আসার একটা সুযোগ ছিল, সেখানে তারা একটা ত্রিপুরা মাথার ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে। এবং রেকর্ড স্পিক্স যে ত্রিপুরা মাথার ক্যান্ডিডেটরা ওই সময়ে অনুপজাতি মানে কেন্দ্রগুলিতে যে পরিমাণ ভোট টেনেছে, সেই ভোটটা যদি ওই সময়ে বিজেপি বিরোধী এরা, নো ডাউট এটা যদি বিজেপি বিরোধী বাক্সে পড়তো, তাহলে বিজেপি ওই কেন্দ্রগুলি থেকে হেরে যেত। সরাসরি ভোটারদের বোকা বানানোর জন্য বিজেপি বিরোধী একটা স্ট্যান্স নিয়েছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তারা
এবং কি বললো এক্ষুনি বিশ্বজিৎ বাবু কি বলছেন যে আমরা যখন এই ত্রিপাক্ষিক চুক্তির প্রসঙ্গটা এসছে, এটা একটা প্রাথমিক পর্যায়ে এসছে, তখন আমরা যুক্ত হয়েছি। মানে এইটা হচ্ছে গোটা বিষয়টা। এবং এবারের 28 নির্বাচনও আর 26 নির্বাচনও তাই হয়েছে যে লড়াইটা, এবং এইটা অনেকেই বলার চেষ্টা করেছে দিস ইজ সামথিং নাথিং বাট আই ওয়াশ, যে আমাদের লড়াইটা মানে তীব্রভাবে বিরোধী লড়াই আমাদের। আসলে গল্পটা আর কিছু না, তীব্রভাবে বিজেপি বিরোধী লড়াই করে আমার ভোটটা আমি কনসোলিডেট করলাম। পরবর্তী সময় যখন যেভাবে সুবিধা হবে আমরা আবার নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেব নেতৃত্বের পর্যায়ে। গ্রাউন্ড লেভেল না, গ্রাউন্ড লেভেল কিন্তু এটা মানছে না, যার জন্য বারবারই একটা কথা বলতে হচ্ছে মন্ত্রিত্ব আমাদের কিছু না, মন্ত্রিত্ব আমাদের কিছু না। মন্ত্রিত্ব কিছু না হলে তুমি এখন মন্ত্রী আছো কেন? তুমি নিজে বৃষকতু আজকে পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়লে না কেন? তোমার তো কোনো দপ্তরই নাই, তোমাকে তো সবাই মানে মিডিয়া থেকে শুরু করে সবাই বলে হাফ মন্ত্রী, তো তুমি কেন বসে আছো এখানে? তুমি সেট অ্যান এক্সাম্পল। কিন্তু ওদের ওটাই একটা একমাত্র জায়গা, সেটা হচ্ছে ভোটটা এলে পরেই ওরা বিরোধিতা। এবং এই যে এক্ষুনি ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করেছে, বক্তব্যটা রাখার চেষ্টা করেছে, এটা হচ্ছে প্রিলুড টু দ্য 2028 অ্যাসেম্বলি ইলেকশন। এটা প্রিলুড, আবার সেম ঘটনাই ঘটবে, আবার বিজেপি বিরুদ্ধে একদম একরোখা গোয়ার গোবিন্দ স্টান্স নিয়ে নেবে তীব্রমাথা, যে আমরা বিজেপির সঙ্গে কোনোভাবেই কম্প্রোমাইজ করবো না। বাট ওই টিল দেন এই স্টোরিটা চলবে, এই ন্যারেটিভটা চলবে যে আমরা কিন্তু বিজেপি বিরোধী, এবং যতক্ষণ না পর্যন্ত এ হবে চুক্তির বাস্তবায়ন হবে আমরা এর সঙ্গে নেই, এবং আমরা হয়তো ধরে নিচ্ছি আমরা হয়তো যাব না। এই স্ট্যান্ডটা 28 অবধি চলবে। এইটা হচ্ছে ওদের প্রথম দিন থেকে এটাই, কারণ দে আর অলসো ভেরি মাচ অ্যাওয়্যার যে আমার গ্রাসরুটে যারা আছে তারা হচ্ছে লালমোথা। কাজে এদেরকে যদি আমি সরাসরি গিয়ে বলি যে আমরা বিজেপির সঙ্গে জোট করে লড়াই করবো, নির্বাচনে লড়বো, তীব্রমাথা উইল বি নোওয়্যার। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য, বাইরে থাকার জন্য, এই ভোটটাকে কনসোলিডেট করার জন্যই কিন্তু বারবার ওদের এই স্ট্যান্সটা হচ্ছে অ্যান্টি বিজেপি স্ট্যান্স। সো ফার দ্য ইলেকশন ইজ কনসার্ন, আফটার দ্য ইলেকশন সামথিং নিউ ডাইমেনশন টেক্স শেপ। একেবারে তাই আজকের এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমি রয়েছি, এবং শেষ প্রশ্নটা রাখবো সঞ্জয় বাবুর কাছে। আমি 2021 সালের হিসেবে যদি বলি, মানে 19 নয় থমকে যাওয়া, এবার 24/4 থমকে যাওয়া, এই যে একটা গ্যাপ, কি মনে হচ্ছে আগামী দিনে এই গ্যাপ কি আরো বাড়তে পারে? এছাড়া আজকে যেমনটা তীব্রমাথার পক্ষ থেকে একটা অবস্থান নেওয়া হয়েছে যে তাদের যদি দাবি দেওয়া কার্যকরী না হয় তাহলে তারা দল থেকে সরে যাবেন, সরকার থেকে সরে যাবেন। যদি তাই হয়, যদি জোট ভেঙে যায়, তাহলে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কতটা পরিবর্তন আসবে? দেখুন, বেসিক্যালি ব্যাপার হলো এই অরিন্দম বাবুর সঙ্গে তো অনেকটাই আমি একমত, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লাল মথার যে ব্যাপারটা আছে না, লাল মথা যেটা দেখা গিয়েছিল এবারে নির্বাচনে, হয়তো লাল মাথা হয়তো অ্যাক্টিভ হবে, কিন্তু কি অনেক সিটি হয়তো ওনারা সেরকম অ্যাক্টিভ ছিলেন না। ঠিক আছে, তো আলটিমেটলি তাতে বামেদের 2028 সালে ঠিক আছে নিজেদের শক্তিটা যাচাই করতে পারলেন না। এটা কিন্তু ওদের একটা কিন্তু সুযোগ হাতছাড়া হয়েছে বলে আমি মনে করি। এটা ওই যে বিচ্ছিন্নতা দীর্ঘদিন, মানে ইলেকশনের পরে আর যোগাযোগ নাই, তো কাজে লালমথা যারা বেসিক্যালি যারা এতে থাকতো তারাও তো ভরসা পায় না, তারা মথার সঙ্গেই থাকতে ভালোবাসছে, কারণ দেখছে যে এই নেতৃত্ব তো নাই আমার পাশে। আর সেকেন্ড যেটা হলো সেটা হলো, দেখুন বিজেপির আর 24/4 হয়েছে, বিজেপি গতবার থেকে ভোট কিছু তার কমেছে, অনেকটা সিট কমেছে। বিজেপির মনে হয় না সেখান থেকে আর হারাবার কিছু আছে, বিজেপি উইল ট্রাই টু রিকুপ। হ্যাঁ, বিজেপি নিশ্চয়ই বুঝতে পেরেছে কেন তার এরকম অবস্থা হয়েছে, এবং নিজেদের অবস্থানটা যাচাই করতে পেরেছে। ইট ইজ অলসো বেসিক্যালি প্লাস পয়েন্ট ফর বিজেপি। তারা হয়তো বুঝতে পেরেছে যে পাহাড়ে যে তাদের অস্তিত্ব, যে সমস্ত ট্রাইবেল নেতাদের ওনারা প্রমোট করেছিলেন বা যাদেরকে ওনারা বিশ্বাস করেছিলেন, কিন্তু পায়ের তলের মাটি যে ওনাদের খুব কম পাহাড়ে, ঠিক আছে, সেটা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন। অ্যাকর্ডিংলি বেসিক্যালি ফর্মুলেট পলিসি। আর সেকেন্ড হলো আরেকটা ব্যাপার হলো তীব্রমাথা, দেখবেন যে কিরকম ওদের যে পলিসিগত কিছু ব্যাপার স্যাপার, ওনারা কিন্তু প্রায়ই বলেন আমরা কিন্তু লোকাল বিজেপির সঙ্গে কিন্তু খুব বেশি আমরা কিন্তু সম্পর্ক নেই। বেসিক্যালি দে হ্যাভ এন্ড বেসিক্যালি দে রিমেইন সাইলেন্ট অ্যাবাউট অমিত শাহ। বলে যে আমাদের চুক্তি তো ত্রিপাক্ষিক চুক্তি, যা কিছু দিল্লিতে, ত্রিপুরার সঙ্গে নয়। এবং ফাঁকে আপনারা লক্ষ্য করে দেখবেন, এটাই আমার কাছে মনে হয় যে ওনারা প্রায়ই বলেছে যে বেসিক্যালি যে আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বা আরেকজন নেত্রীর কথা বলেন, ঠিক আছে, ওনাদের সঙ্গে আমাদের তীব্রমাথার ভালো সম্পর্ক, যিনি এক্সিস্টিং যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার সঙ্গে মানে বেসিক্যালি সম্পর্কটা হয়তো একটু অন্য রকমের। ঠিক আছে, তার মানে কি ঘনিষ্ঠতা বা রুষ্টতা হচ্ছে হায়ার একেলমস, ক্ষমতার উপরের অলিন্দে, নিচে নয়।
তা এখন ব্যাপার হলো যে আগামী দিনে আমার মনে হয় যে মানে বেসিক্যালি দরজাটা খোলাই রেখেছেন, দরজা খোলা রেখেছেন। এখন দেখেছেন বেসিক্যালি সবাই যার যার পজিশনে যাচাই করে ফেলেছেন কে কতটুকু যেতে পারে, চাওয়া কার কতটুকু হতে পারে, ম্যাক্সিমাম কতটুকু চাইতে পারে। সুতরাং এভরিবডি হ্যাজ অ্যাসেসড দেয়ার ওন কন্ডিশন। তবে আলটিমেটলি আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যেটা হলো বেসিক্যালি বামফ্রন্ট ডিড এ ভেরি গুড জব যে কন্টেস্টিং দ্য ইলেকশনস এলোন, কিন্তু মথা যে লাল মথার যে অ্যাকচুয়াল যে স্ট্রেংথটা ওনারা মনে হয় বিভিন্ন জায়গায় যে কয়েকটা সিট আছে খুব মানে 14-15টা সিটে তো ওনারা তো অবশ্যই এন্টিটিলেস হয়ে গেছেন, 2%, 3%, 4% ভোট চলে এসছে। সুতরাং লাল মথা সেভাবে মানে সেইভাবে হয়তো কন্টেস্ট করেনি, হয়তো বামফ্রন্ট হয়তো ধরে নিয়েছে যদি পিছনে হয়তো এটাও ভয় ছিল যদি আমরা যদি কিছু ভোট যদি কিন কন্টেস্ট করি তাহলে হয়তো বিজেপি বাইরে দিয়ে ক্ষমতা চলে যেতে পারে। ঠিক আছে, এটাও তো একটা ফ্যাক্টরে কাজ করেনি যে এটা বলতে পারবো না, কারণ রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়। প্রধান যে লাল মাথার সঙ্গে যে টিএমপির গোপন বা মানে গ্রাউন্ড লেভেলে যে কিছু ডিরেক্ট মানে আতাত হয়নি, গোপন সম্পর্ক হয়নি, সেটাও কিন্তু বলা যায় না, কারণ বামফ্রন্টের অবস্থা কিন্তু এত খারাপ ছিল না। ঠিক আছে, আমি এতটুকুই বলবো। তবে আগামী দিনে মানে বেসিক্যালি 28-এ কি হবে 28 আসলেই বোঝা যাবে। অবশ্যই তাই, সময়ের অপেক্ষা। তবে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে, এবং তার মধ্যে একটি কথা না বললেই নয় যে একদিকে হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি, অন্যদিকে হচ্ছে আবেগের রাজনীতি, এবং তৃতীয়ত হচ্ছে যে ক্ষমতার সমীকরণ। এই তিনের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে রাজনীতির দিশা। পাশাপাশি এই জোট রাজনীতির সমীকরণ আগামী দিকে নিয়ে কতটা টানাপোড়েন বাড়ে, কি হতে চলেছে, কি নতুন মোড় আসতে চলেছে তা তো বলবে সময়। আপাতত আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, এবং তার মধ্যে ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট আইনজীবী ডক্টর অরিন্দম ভট্টাচার্যকে এবং ডক্টর সঞ্জয় রায় শিক্ষাবিদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান এখানেই শেষ করছি, এবং আবারও কথা হবে। তবে পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।